আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে যে আপনি দ্রুত শেষ হয়ে যাচ্ছে হাউস রেন্ট রিলিফ প্রোগ্রাম, আবেদন করবেন কিভাবে, বিষয়টা আমরা আলোচনা করব। শেষ সময়ের সুযোগ, সরকারের দেওয়া সহজ শর্তের SBA লোন, এই বিষয়গুলো আলোচনা থাকবে আজকে। ট্যাক্স রিটার্নের অর্থ পেতে কতদিন সময় লাগবে, এই বিষয়টি আলোচনা করব। করোনার সংকট, ভবিষ্যৎ টেকনোলজি, চাকরি ও কর্মক্ষমতার উন্নয়ন, এই বিষয়টি হবে আমাদের আজকের অন্যতম একটি বিষয়। ফাহিম সালের হত্যাকাণ্ড আপডেট আমরা জানাবো আপনাদেরকে। আমাদের আজকে যারা অতিথি হিসেবে থাকবেন তাদের মধ্যে আছেন জনাব আজিজ আহমদ, উনি কো-ফাউন্ডার কডাস ট্রাস্ট এবং প্রধান নির্বাহী UTC অ্যাসোসিয়েট। আমাদের সাথে থাকবেন মহসিন ননি, যিনি অন্যতম স্বত্বাধিকারী হাটবাজার। আমাদের সাথে থাকবেন সাংবাদিক শীতাংশু গুহ। আমাদের সাথে থাকবেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির এবং আমাদের সবার প্রিয় সম্পাদক সাপ্তাহিক পরিচয় জনাব রাজবুল হাসান। আমরা শুরু করব নিউজ আপডেট দিয়ে। দর্শক, আপনারা যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন, আমরা আশা করব তারা অনুষ্ঠানটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা প্রথমে এই নিউজ আপডেট দিয়ে শুরু করব জনাব নাজবুল হাসানের কাছ থেকে। জনাব নাজবুল হাসান, আপনার কাছে যাচ্ছি নিউজ আপডেট জানার জন্য। থ্যাংক ইউ। শুরু করব? জি, ইয়েস। ওকে, থ্যাংক ইউ। সব প্যানেলিস্টদেরকে অনেকদিন পর আজিজ ভাইকে দেখলাম এবং আমাদের নেতা শীতাংশু গুহকেও দেখা যাচ্ছে বেশ মুচকি হাসতেছেন বসে বসে। যাই হোক, পরবর্তীতে দেখা যাবে আরেকটু। আজকের আপডেটের মূল বিষয়টা আসলে আজকে একটি নিউ ইয়র্ক স্টেট, আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি তাদের জন্য একটি সুখবর আছে। সুখবরটি হচ্ছে যে প্রথম ফাউচি, ডক্টর ফাউচিকে আমরা জানেন, যিনি ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ ক্ষোভের মুখোমুখি হয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উষ্মার মুখোমুখি হয়েছেন। তিনি আজকে নিউ ইয়র্ক স্টেটকে অত্যন্ত অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং গভর্নর নেতৃত্বের প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্ক অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত বেশ ভালোভাবে এই সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে। এটি হচ্ছে ডক্টর ফাউচির বক্তব্য এবং এটি আজকে গভর্নর এবং গভর্নরের আরো কয়েকজন সহকারী টুইট করেছেন, রিটুইট করেছেন। বিষয়টি মোটামুটি এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ একটি বিষয় আমাদের মনে রাখা দরকার যে নিউ ইয়র্ক স্টেটের প্রায় নিউ ইয়র্ক সিটি ছাড়া আর বাকি সবগুলো অঞ্চল কিন্তু এখন স্টেজ 4, অর্থাৎ সর্বশেষ স্টেজ, এর পরে আর কোনো স্টেজ নাই। কিন্তু অতএব এতেই বোঝা যাচ্ছে, এবং নিউ ইয়র্ক সিটি আমরা জানি যে আগামী সোমবার থেকে 20 জুলাই থেকে স্টেজ 4-এ যাচ্ছে। শুধুমাত্র একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে রেস্টুরেন্টের ইনসাইড ডাইনিংটা অ্যালাউ করছে না, এবং আরেকটি ব্যতিক্রম হচ্ছে সেটি হচ্ছে যে কোনো মিউজিয়াম এবং খোলার অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া আর কোনো ডিফারেন্স এখন নেই। এবং গভর্নর কুমো যে সতর্কতা অবলম্বন করার জন্য নিউ ইয়র্কবাসীকে গত প্রায় 3-3.5 মাস ধরে বলে আসছেন, সেটিতে অনেক কাজ হয়েছে। এবং আজকে আরেকটি তথ্য এসেছে, গবেষণালব্ধ তথ্য। প্রতিদিনই আমরা এই ধরনের তথ্য পাচ্ছি বিভিন্ন বিষয়ে। তার কারণ হচ্ছে যে করোনা ভাইরাসের মেয়াদ যুক্তরাষ্ট্রে প্রায় 4 মাসের একটু বেশি হতে চললো। এতে অনেক কিছুই এখন গবেষণা হচ্ছে, অনেক বিষয় নিয়ে। মাস্ক নিয়ে যে গবেষণা হচ্ছে তার সর্বশেষ যেটি পাওয়া গেছে যে এই মুহূর্তে, এই সময়টাতে, অর্থাৎ ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত মাস্ক ব্যবহার হচ্ছে এই করোনা সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায়, প্রথম উপায়। এবং সেটি হচ্ছে যে এর পরেরটি হয়তো অনেকেই বলার চেষ্টা করছেন, অনেক ডাক্তার বলছেন, বিজ্ঞানীরা বলছেন যে ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করা, শক্তিশালী করা। কিন্তু এই মাস্ক ব্যবহারের আর কোনো বিকল্প এই মুহূর্তে নাই। সেই জন্য নিউ ইয়র্কের গভর্নর, নিউ ইয়র্কের মেয়র সবসময় মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করছেন এবং নিউ ইয়র্কবাসী, বেশিরভাগ নিউ ইয়র্কবাসী এই মাস্ক ব্যবহারের ব্যাপারটি এখনো মেনে চলছেন। সেটি এই সুখবরের জন্য খুবই দায়ী বলে সুখবর এই জন্যই আমরা পেয়েছি যে মাস্ক ব্যবহারের কারণে। এবং আপনারা জানেন যে অন্যান্য স্টেটগুলোতে যেভাবে বেড়ে যাচ্ছে, বিশেষ করে ফ্লোরিডা, টেক্সাস সহ আরো কয়েকটি স্টেটে, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের চাপে পড়ে আসলে মূলত তারা কোনো রকম হিসাব নিকাশ না করে, ডাটা তথ্য যাচাই বাছাই না করে তাদের ইকোনমি সচল করে দিয়েছিল এবং সচল করার প্রথম ধাক্কাটা গিয়ে পড়েছিল রেস্টুরেন্ট এবং মলগুলোর উপরে, এবং সেখান থেকেই বেশিরভাগ লোক সংক্রমিত হয়েছে। আজকে আরেকটি খুবই তাৎপর্যপূর্ণ খবর এসেছে ফ্লোরিডা থেকে। ফ্লোরিডার একজন স্বাস্থ্যকর্মী যাকে কিছুদিন আগে চাকরিচ্যুত করা হয়েছে, তিনি আজকে বলেছেন যে তিনি ভুয়া তথ্য দিতে সম্মত না হয়, স্বাস্থ্য ডিপার্টমেন্টকে ভুয়া তথ্য দিতে সম্মত না হয় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তার মানে অর্থাৎ হচ্ছে যে
ফ্লোরিডার অর্থনীতি সচল করার জন্য কিছু ইতিবাচক তথ্য বানানো তথ্যের প্রয়োজন ছিল, সেগুলো দিতে তিনি অস্বীকার করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে তিনি সেটা সরাসরি বলে দিয়েছেন এবং এই বিষয়টি এখন মোটামুটি সর্বোচ্চ আলোচিত হচ্ছে, কারণ এই ধরনের ব্যাপার যুক্তরাষ্ট্র কখনো এই ধরনের এত বড় একটি প্যান্ডেমিক সংক্রমণ ব্যাপার সেটি আর কখনো হয়নি যে একটি স্টেটের স্বাস্থ্য দপ্তর একজন স্বাস্থ্য কর্মীকে বলবে যে বানোয়াট তথ্য দিয়ে যাতে ইকোনমি সচল করা যায়। এই বিষয়টি মোটামুটি এখন বেশ আলোচিত হচ্ছে। কিন্তু নিউ ইয়র্ক স্টেট আজকে আপনি জানেন নিউ ইয়র্ক সিটি মেয়র ভ্যাকেশনে আছে, তিনি কানেকটিকাটে, এবং গভর্নর আজকে সাংবাদিক সম্মেলন করেন ছুটির দিন। তবে গভর্নর তার স্বভাবসিদ্ধ নিয়ম অনুযায়ী প্রতিদিনই, যেদিন তিনি সাংবাদিক সম্মেলন করেন না সেদিন তিনি নিউ ইয়র্কবাসীকে তার তথ্য অবহিত করেন টুইটের মাধ্যমে। এবং আমি মনে করি এটা তিনি একমাত্র গভর্নর সমগ্র যুক্তরাষ্ট্রে যিনি প্রতিদিন তার স্টেটবাসীকে এই তথ্যের ব্যাপারে কিভাবে কতটা অগ্রসর হচ্ছে এই করোনা ভাইরাসের সংক্রমণ, কতটা অগ্রসর হচ্ছে আমরা এর মোকাবিলায়, এই সঠিক তথ্যগুলো তিনি প্রতিদিনই টুইট করেন। এবং এই টুইটগুলো তিনি করেন তার স্বাস্থ্য ডিপার্টমেন্ট, নিউ ইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে পাওয়া তথ্য থেকে তিনি করেন। এবং সেই তথ্যটাই অনেকাংশে নিউ ইয়র্কবাসী অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে গত কয়েক মাসে। এবং তার হিসাব অনুযায়ী আজকে গভর্নর যে হিসাবটি দিয়েছেন নিউ ইয়র্কের অবস্থা বর্ণনা করে, তাতে দেখা যাচ্ছে যে গতকাল নিউ ইয়র্ক স্টেটে 69,817 জন মানুষকে টেস্ট করা হয়েছে। হিউজ নাম্বার, 69,817। অনেক দেশেও এত টেস্ট করা হয় না যেটি নিউ ইয়র্ক স্টেটে করা হয়েছে। এবং তার ভিতরে মাত্র, আমি আবারও বলছি, মাত্র 754 জনকে পজিটিভ চিহ্নিত করা হয়েছে, যেটি শতকরা 1.08%। এর আগের দিন ছিল সেটি 0.99%। এই 0.1%, 0.2% ওঠানামা করে প্রতিদিনই, বাট স্টেবল, যেটা বলা যাচ্ছে সংক্রমণ বিষয়টি এখন সেভাবে বাড়ছে না, যেটা আমাদের আশঙ্কা ছিল। বিশেষ করে ফেজ 3 ওপেনিং এর সময় গভর্নর একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মানুষ হয়তো ঘর থেকে বেরোলে, কাজে যোগ দিলে, ব্যাপক হারে মাস ট্রানজিট ব্যবহার করলে হয়তো বা এর পরিমাণ বাড়তে পারে, সংখ্যা বেড়ে যেতে পারে সংক্রমণের। কিন্তু সৌভাগ্যবশত এবং খুবই সন্তোষজনক খবর হচ্ছে তা হয়নি নিউ ইয়র্কের ক্ষেত্রে। এবং সেটি গত 4 সপ্তাহের গড় পর্তার হিসাবে এটি বলা যাচ্ছে। এবং সেখানে এখনো দেখা যাচ্ছে গত 4 সপ্তাহের গড় পর্তার হিসাবে এই টেস্টিং পজিটিভের সংখ্যা 2%-এর নিচে সবসময় ছিল, হুইচ ইজ রিয়েলি সিগনিফিকেন্ট, খুবই উল্লেখযোগ্য। আর গতকাল নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেই স্টেটে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, হাসপাতালে ছিলেন ইনফ্যাক্ট 743 জন, যেটা এর আগের দিন ছিল 754 জন। অর্থাৎ সেক্ষেত্রেও কিছুটা উন্নতি হয়েছে। তবে এবং একটি ব্যাপার একটু দুঃখজনক আছে, সেটি হচ্ছে যে গতকাল মৃতের সংখ্যা 11 জন ছিল কোভিড-19-এ, এর আগের দিন ছিল এটি 10 জন। তো এই জন্য একটা সংখ্যা বেড়েছে, বাট এইটা এমন গুরুত্বপূর্ণ কিছু নয়। কারণ আরো একটি খবর হচ্ছে যে যুক্তরাষ্ট্রে, সমগ্র যুক্তরাষ্ট্রে একটি স্টেট গত 4 সপ্তাহে একজন রোগীও কোভিড-19-এ মারা যাননি। সেই স্টেটের নামটি হচ্ছে ভারমন্ট। এবং খুবই উল্লেখযোগ্য একটি তথ্য, এবং অনেকটা নিয়ন্ত্রণে সেখানকার পরিস্থিতি ভারমন্টের। এবার আরেকটি যেটা বলেছি সেটা একটু আগেই বলেছি যে মাস্ক ব্যবহার করাটা, আজকে মাস্ক ব্যবহার নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের গতকালকে একটা ভূমিকার কথা আমি বলেছি, উল্লেখ করেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প চান না, তিনি নিজে মাস্ক ব্যবহার করবেন যদি প্রয়োজন মনে করেন। কথাটা আবার উল্লেখ করছি, তিনি যদি প্রয়োজন মনে করেন তিনি মাস্ক ব্যবহার করবেন, কিন্তু কখনো তিনি সমগ্র যুক্তরাষ্ট্রবাসীকে ম্যান্ডেট দিতে চান না যে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। এই ধরনের কোনো আদেশে তিনি সম্মতি দিচ্ছেন না যে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। যদিও আমরা জানি এই মাস্ক ব্যবহার না করার ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এবং গতকাল আমরা বলেছিলাম যে প্রায় 75,000 রোগী, 75,000 মানুষ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আর সেটিও আমরা বলেছি, এবং সেটি প্রতিদিনে কিছু বাড়ছে, কমার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এবং অনেকগুলো স্টেটে, বিশেষ করে যেগুলো আগে বলেছি, টেক্সাস, ফ্লোরিডা, সাউথ ক্যারোলাইনা, ওকলাহোমা কিছুটা, সেখানে এখন হাসপাতালের সংকট, হাসপাতালের বেডের সংকট দেখা দিচ্ছে। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উপর প্রেশার ক্রিয়েট হয়েছে। মাস্ক এবং অন্যান্য জিনিস ব্যবহারের উপরে হাসপাতালের ইকুইপমেন্ট যেগুলো, সেগুলোর উপর প্রেশার ক্রিয়েট হয়েছে। যদিও ফেমা এই ব্যাপারে চেষ্টা করছে একটা সমাধানে আসার জন্য। আরেকটা খবর হচ্ছে
যে নিউ ইয়র্কের গভর্নর গতকাল বেশ কিছু মেডিকেল সামগ্রী পাঠিয়েছেন, যার ভিতরে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ছিল, টেস্ট কিট ছিল, আটলান্টাকে পাঠিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্ক যখন খুবই বিপদগ্রস্ত ছিল তখন নিউ ইয়র্কবাসীকে যুক্তরাষ্ট্রের সমস্ত স্টেট থেকে সাহায্য সহযোগিতা এসেছে নিউ ইয়র্কবাসীর জন্য, এবং নিউ ইয়র্কবাসীও অত্যন্ত কৃতজ্ঞতার সাথে যুক্তরাষ্ট্রের কোন স্টেট যদি এই ধরনের সমস্যায় পড়ে এবং তারা যদি ফিল করে নিউ ইয়র্কের সাহায্য, তাদের জন্য সবসময় প্রস্তুত রাখা হবে। এটি হচ্ছে গভর্নর কুমার বক্তব্য। আরেকটি হচ্ছে যে গতকাল, এবার একটু নিউ ইয়র্কের খবরে আসি, যে আপনারা জানেন যে মেয়র আজকে কোনো সাংবাদিক সম্মেলন করেনি, প্রায় গত 4 সপ্তাহ পর এই প্রথম গতকাল মেয়রের সাথে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার। আপনারা জানেন নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, দ্রুতই যাচ্ছে, এবং এই বিষয়টাতে বেশ সবাই আমরা কনসার্ন। এবং এই বিষয়টা নিয়ে গতকাল পুলিশের কমিশনার সাংবাদিক সম্মেলনে খুব কড়া বক্তব্য রেখেছেন, এবং তিনি আজকে যে খবরটি বেরিয়েছে বিভিন্ন মিডিয়ায়, যে কয়েকদিন আগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি নিউ ইয়র্ক সিটির রাজনীতিবিদদের আচরণে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তিনি, আমি ইংরেজিতে শব্দটা ব্যবহার করতে চাই, তিনি নিউ ইয়র্ক সিটির রাজনীতিবিদদের কাওয়ার্ড বলেছেন এবং এইটি কাপুরুষ মানে হিসাবে চিহ্নিত করেছেন। এবং তিনি এও বলেছেন যে এটি নিউ ইয়র্ক সিটির কোন পুলিশ কমিশনার প্রকাশ্যে নিউ ইয়র্ক সিটির রাজনীতিবিদদের এইভাবে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে কথা বলেছেন। এবং তিনি এও বলেছেন যে নিউ ইয়র্ক সিটির রাজনীতিবিদরা একদিকে পুলিশের সমর্থন চায়, আরেকদিকে পুলিশকে কিভাবে হেনস্থা করা যায় তার সবকিছু তারা তৈরি করে রাখে। এই বিষয়টি খুবই একটি জটিল, এবং আপনারা জানেন বিভিন্ন মিডিয়াতে খবর এসেছে, এবং মেয়রের সাংবাদিক সম্মেলনের প্রতিদিনই 2 থেকে 3টি প্রশ্ন থাকে পুলিশের সাথে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের সম্পর্ক নিয়ে। অতএব কমিশনার ডেরমন্ড সে যেটি বলেছেন সেটি সমস্ত পুলিশ বিভাগের প্রতিফলন, মনোভাবের প্রতিফলন। এবং আপনারা জানেন যে গতকাল মেয়র ওসে তার সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য নিউ ইয়র্কের কোর্ট সিস্টেমে দায়ী, কারণ কোর্টগুলো এখনো সেভাবে ফাংশন করছে না। পুলিশ যদি কাউকে ধরেও কোনো অপরাধের জন্য, তাকে হয় ছেড়ে দিতে হচ্ছে, নয় আদালতে সাবমিট করা হলে তাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অতএব এই বিষয়গুলো মোটামুটি নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো বিপন্ন করে তুলেছে, এবং জনগণের নিরাপত্তা বোধ এখন অনেকটা বেশি ফিল করছেন মানুষ, নিরাপত্তার অভাব। আজকে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি, আমরা জানি ব্ল্যাক লাইভস ম্যাটার যে মাসটি গত 4 সপ্তাহ ধরে চলে আসছিল এই আন্দোলনটি, সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত একজন আজকে খুব ক্ষোভ প্রকাশ করেছেন ব্রঙ্কসের এই নেতা। তিনি বলেছেন যে এই আন্দোলনের ফলে, এই ব্ল্যাক লাইভ ম্যাটারের ফলে নিউ ইয়র্ক সিটিতে এই রেস, বিশেষ করে সম্প্রদায়গত যে বৈষম্য, সম্প্রদায়গত যে বৈরিতা, সেটি প্রকাশ পাচ্ছে বেশি। এবং এই জন্য তিনি এই ব্ল্যাক লাইভস ম্যাটারকে যিনি সামনে নিয়ে এসেছেন, সেই রিভারেন্ড আল শাফটনের কট্টর সমালোচনা করে বলেছেন যে তার কারণে, তার ভুল নীতির কারণে এই সম্প্রদায়গত বৈরী এবং বৈষম্য সৃষ্টি হচ্ছে। এর ফলে রিপাবলিকানরা এবং অন্যান্য কমিউনিটির লোকজনদের কাছে, যারা প্রকৃত অর্থেই শিকার এই সমস্ত সন্ত্রাসের, তারা লাঞ্ছিত হচ্ছেন। তাদের যে আন্দোলন, যে বিশেষ করে সিস্টেমেটিক রেসিজমের যে ঠেকানোর যে আন্দোলন, সেই আন্দোলনটি বাধাপ্রাপ্ত হচ্ছে। এইটি তিনি আজকে বলেছেন। আরেকটি জিনিস আজকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে রিপাবলিকান সিনেট আগামী 20 তারিখ থেকে সিনেটের অধিবেশন বসছে, এবং সিনেট একটি বিল আনার চেষ্টা করছে, যে বিলে এই টেস্টিং এর ফ্যাসিলিটি, বিশেষ করে সমগ্র যুক্তরাষ্ট্রের টেস্টিং এর জন্য আরো কিছু ফান্ড, প্রায় 10 থেকে 15 বিলিয়ন ডলার একটি ফান্ড তারা বরাদ্দ করতে চাইছেন। হোয়াইট হাউস কিন্তু তাতে কোনোভাবেই সম্মত হচ্ছে না। হোয়াইট হাউস সিনেট রিপাবলিকানদের বলেছেন যে এই ধরনের টেস্টিং এর জন্য আর কোনো অর্থ দেওয়া যাবে না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প মূলত চান না যে টেস্টিংটা আরো বাড়ুক, কারণ যত টেস্টিং বাড়ে তত সংক্রমণের সংখ্যা বাড়ছে, এবং সেটি তার জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হয়ে যাচ্ছে। এবং এই বিষয়টি তিনি এইভাবেই দেখছেন যে তিনি এখন মানুষের জীবনের চাইতে আগামী নভেম্বরের নির্বাচনটা কিভাবে পার হবেন সেটাই চিন্তা ভাবনায় আছেন, যদিও মোটামুটি 4 দিক থেকেই তিনি বিপাকে আছেন এই বিষয়টা নিয়ে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমি আগেও বলেছি যে তিনি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বাজেট হ্রাস করার জন্য বলছেন, এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আগের যে নিয়ম অনুযায়ী তারা বিভিন্ন হাসপাতাল থেকে প্রথম তথ্যগুলো পেত,
এই কোভিড-19 সেটি এখন আর তারা পাচ্ছে না, পাবে না। হোয়াইট হাউসের নির্দেশ মতো হোয়াইট হাউস বলেছে যে সমস্ত হাসপাতালকে হোয়াইট হাউসকে প্রথম তথ্যটা প্রদান করতে হবে। অতএব এই বিষয়টি মোটামুটি যুক্তরাষ্ট্রের ডাক্তার, চিকিৎসা মহল এবং স্বাস্থ্য সেন্টারগুলো এবং হসপিটালগুলোর সাথে প্রশাসনের একটি দ্বন্দ্বের সৃষ্টি করেছে। আর যেটি হচ্ছে আরেকটি তথ্য আমার মনে হয় আমাদের জানি রেন্ট রিলিফ বিল নিয়ে আমরা কথা বলছি গত কয়েকদিন ধরেই, সেই বিষয়টা সামান্য আমি একটু বলতে চাচ্ছি, যদিও আমি অনুমান করছি জাকির আরও আজকে বিশদভাবে বলবে। বাট আরেকটি তথ্য হচ্ছে যে এই প্রথম গত 1 দশকে, আমি জানি না আজিজ ভাই অ্যাপার্টমেন্ট আছে কিনা ম্যানহাটনে, এই প্রথম ম্যানহাটনের অ্যাপার্টমেন্টের রেন্টের ভাড়া গত 10 বছরে প্রথম নিম্নমুখী, এবং এটি খুব সিগনিফিক্যান্ট। এবং বেশ কিছু মানে যারা এই কন্ডোমিনিয়াম গুলো তৈরি করেছিল কিংবা ব্যবসায়ী কনস্ট্রাকশন, তারা মোটামুটি বিপদে আসছে, বিকজ তারা তো সবাই ঋণ নিয়ে এগুলো করেছিল, তাদের ঋণগুলো রিস্ট্রাকচার করার বিষয় দাঁড়িয়েছে। এবং ম্যানহাটন অ্যাপার্টমেন্ট, এবং আরেকটি বিষয় হচ্ছে যে কথাটি আমি একটু আগে পরে বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমি জানি বোধহয় আজিজ ভাই সেই বিষয় নিয়ে আলাপ করবেন। ফাহিম সালের ঘটনাটি, এইভাবে এই ধরনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে একজন যদি এইভাবে খুন হতে পারে, তাহলে সব অ্যাপার্টমেন্ট গুলোর বাসিন্দারা এখন মোটামুটি সচেতন হয়ে পড়েছেন। কারণ যেভাবে এই $2.2 মিলিয়ন অ্যাপার্টমেন্টের নিরাপত্তা যদি করা যায়, এভাবে ছিদ্র করা যায়, তাহলে সকলের জন্য নিরাপত্তার অভাব, এটিও রেন্ট কমে যাওয়ার আরেকটি কারণ হতে পারে বলে এখন অনেকের মনে করছে। শেষ করার আগে আরেকটি কথা বলতে চাচ্ছি। 20 তারিখ শুরু হচ্ছে কংগ্রেসের সিনেটের অধিবেশনটি, এবং আমরা সবাই আশা করছি এটি খুবই আশাব্যঞ্জক যে সিনেট রিপাবলিকানরা রাজি হয়েছে একটি স্টিমুলাস বিলের ব্যাপারে, তবে অ্যামাউন্টটার কথা তারা বলছে না। সেই অ্যামাউন্টটি হয়তো আগের যেটি পাঠানো হয়েছিল $1200, সেটিও থাকতে পারে, বাড়তেও পারে, তবে কমার সম্ভাবনা খুব কম, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। তিনি আর একটু বেশি দিতে চান সবাইকে, বিশেষ করে নির্বাচনের সময়টাতে, যাতে সেটা সবাই মনে রাখে, সেই দিক থেকে তিনি একটু বেশি দিতে চান। তবে রিপাবলিকানরা কতটা রাজি হবেন বলা মুশকিল। হাউস একটি বিল পাশ করে রেখেছে, সেটা কেয়ারস হিরোজ অ্যাক্ট, কিন্তু সেটি পুরোপুরি সিনেট গ্রহণ করতে রাজি নয়, তারা তাদের নিজস্ব বিল দিবে। এবং এই দুটি বিল যাচাই বাছাই করার পরে কনফারেন্স কমিটিতে আরেকটি বিল তৈরি হবে, যেটি দুইবার আবার ভোটাভুটি হবে সিনেট এবং হাউসে, তারপর সেই পূর্ণাঙ্গ বিলটি প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য যাবে। তবে স্টিমুলাস বিলের একটা চেকের একটা সম্ভাবনা আছে। আরেকটি তথ্য হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে যারা $420 করে যাদের স্কুল গোয়িং স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে, তাদের যে সমস্ত বাবা মারা, তাদের অনেকেই কিন্তু এই $420 পেতে শুরু করেছেন। আমি কয়েকজনের কাছ থেকে তথ্য পেয়েছি, তারা পেতে শুরু করেছেন, অনেকে চিঠিও পাচ্ছেন যে কিভাবে তাদেরকে টাকাগুলো, অর্থগুলো দেওয়া হবে সেই ব্যাপারে। আর শেষ করার আগে আরেকটি কথা, আগামী সপ্তাহে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের যে অতিরিক্ত $600 পাওয়া যেত, $600 অ্যাডিশনাল প্যান্ডামিকের জন্য, সেটি আগামী 25 তারিখ, নিউ ইয়র্কের জন্য 26 তারিখ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী সপ্তাহের কাজের পরে সেই কাজ, অনেকে কাজ অব্যাহত রাখতে পারবেন, কিন্তু সেই প্যান্ডেমিক $600 অতিরিক্ত পাওয়া যাবে না, রেগুলার আনএমপ্লয়মেন্ট পাওয়া যাবে। সেটি প্রথম দফায় 39 উইকস, এর পরের দফায় যারা কন্টিনিউ করতে চান 59 উইকস পাবেন। আরেকটি বিষয় আজকে আমি আরেকটি তথ্য জেনেছি যে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ব্যাপারে একটু কিছুটা তদন্ত কার্য শুরু করেছে, এবং তারা একটা, এই জন্য তারা তদন্ত করছে যে তাদের ধারণা হচ্ছে বেশ কিছু লোক আনএমপ্লয়মেন্টে কোয়ালিফাই না করেও আনএমপ্লয়মেন্ট ক্লেম করছে। এই বিষয়টি তারা এখন খতিয়ে দেখার চেষ্টা করছে, তবে আগামী কয়েকদিনগুলোতে এর বিষয়ে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। আপাতত এখানে শেষ করি, আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে নিউজ আপডেট দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং তাদের জীবনের দৈনন্দিন যে তথ্য দরকার সেগুলো সেখানে কাজে লাগবে। আমরা এখন আলোচনা করব, দর্শক আপনারা জানেন যে করোনার যে সংকট, এই সংকটে পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। ভবিষ্যৎ কি হবে, কাজ কি হবে, চাকরি কি হবে, টেকনোলজি কি হবে, এই বিষয়গুলো সবার সামনে এখন একটা প্রশ্ন এবং চ্যালেঞ্জ। এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের সাথে থাকবেন জনাব আজিজ আহমেদ, কো-ফাউন্ডার কোডাস ট্রাস্ট, যা দেশে বাংলাদেশে খুব বড় ধরনের ভলান্টারি কাজ করছে, এবং প্রধান নির্বাহী ইউটিসি অ্যাসোসিয়েট, যিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির অন্যতম একজন স্টার বিজনেস পারসন। আমরা জনাব আজিজ আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে এখানে দেখা হলো। আমাদের এই যে
প্যারাডাইম শিফট পুরা পোস্ট এখন যে কারেন্ট প্যান্ডেমিক যেটা আমরা যাচ্ছি গোয়িং থ্রু ভেরি আনসার্টেন টাইমস, আবার পরে কি হবে পোস্ট প্যান্ডেমিক সেটা যে আপনি বললেন তার ভাই কর্মসংস্থান বা ওয়ার্কফোর্স যেটা এটার উন্নয়ন এবং সেটা গ্লোবালি কিভাবে ইম্প্যাক্ট হবে, এবং আমরা বিশেষ করে ইউএসএতে কি হচ্ছে এবং গ্লোবালি যেহেতু আমরা খুব ইন্টারকানেক্টেড, তো একটা ইম্প্যাক্ট সেটা ইতিবাচক বা নেতিবাচক দুইটার একটা প্রভাব আছে, এবং সেটা থেকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, অপটিমাইজ করতে পারি আমাদের সময়, আমাদের স্কিল সেট, এটাই হলো বড় চ্যালেঞ্জ, এবং সেটা অপরচুনিটি সুযোগও হতে পারে। তো আমাদের নিজের অভিজ্ঞতা থেকেই, যেমন আমরা ইউটিসি অ্যাসোসিয়েটস যে ম্যানহাটনে আমাদের অফিস, আমাদের বিভিন্ন জায়গায় অফিস আছে, আমাদের অনেক অফিস অনেক বড় জায়গা নিয়েছিল, বিভিন্ন জায়গায় আছে। তো এখন মনে হচ্ছে সেই রিয়েল এস্টেট অত বড় আমাদের দরকার হবে না। তো is a very challenging time, pandemic, very difficult. আমরা খুবই আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমরা সবাই এখনো কথা বলতে পারতেছি। অনেকেই they lost their lives. Our hearts goes out to them. তো এখন their family, কিন্তু এটা আমাদের যে টেকনোলজি এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট এবং এটার যে এন্টায়ার কমিউনিকেশনসের যে পরিবর্তন আসছে, সেটাও আমরা খুব কিভাবে কাজে লাগাতে পারবো সেটাও দেখতেছি। এখন সেটা কারণ আমি একটু বায়াস টেকনোলজি চালাই কোম্পানি, এবং স্কিল ফোর্স ডেভেলপমেন্ট যেটা আছে গ্লোবালি সেটাও আইসিটি রিলেটেড, বাট বিভিন্ন সেক্টরে, যেমন আইসিটি ছাড়াও হেলথ সেক্টর আছে, তারপর যেমন সাপ্লাই চেইন যেটা আছে, যেমন অ্যামাজন বা এইসব যে ইনস্টাকার্ট, যেগুলো সাপ্লাই চেইন রিলেটেড ওয়ার্কফোর্স, সেটারও একটা আমরা অপরচুনিটি দেখতেছি। অটোমেশন সেটা শুধু যে টেকনোলজির সেক্টরে না, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টে সেটা না, কিন্তু অটোমেশনটা যে আমাদের প্যান্ডেমিক, প্রি প্যান্ডেমিক অথবা পোস্ট প্যান্ডেমিক, যেটা কম্পিউটার এবং মেশিনের যে ইন্টিগ্রেশন হচ্ছে এবং সেই মোমেন্টামটা চলতেছে, এবং সেই টেকনোলজি অ্যাডভান্সমেন্টটা আমরা যতটুকু আমরা দেখতেছি তার চেয়ে বেশি অনেক অ্যাডভান্স হয়ে গেছে প্র্যাকটিক্যালি। যেমন রোবোটিক্স টেকনোলজিও আসতেছে বিভিন্ন সেক্টর, সেটা হেলথ সেক্টর হোক, হসপিটালিটি সেক্টর হোক, এবং সেটা প্যান্ডেমিকের কারণে সেটা আরো বেশি ত্বরান্বিত হচ্ছে সেই ডেভেলপমেন্টগুলো। আমাদের নো ডাউট আমরা ভ্যাকসিন ইনভেনশনের জন্য অনেক কাজ করতেছে বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন গ্লোবালি, কিন্তু টেকনোলজিতে অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে, যেগুলো টেকনোলজি আমরা গত 30 ইয়ার্স থেকে টেকনোলজিগুলো এমব্রেস করতেছে, এবং সে অ্যাডভান্সমেন্টটা হচ্ছে এখন কিভাবে কম্পিউটার, মেশিন এবং অটোমেশন সেটা করে বিভিন্ন সেক্টরে কিভাবে ইনজেক্ট করা হবে, প্র্যাকটিক্যালি ওয়ার্কফোর্সের সাথে ইন্টিগ্রেট করা হবে, এই কাজগুলোও কিন্তু হচ্ছে। তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি লাস্ট ইয়ারে ভ্যাটিকান গেলাম, ওখানে আমি কিনোট স্পিকার অ্যাবাউট ফিউচার অফ ওয়ার্কস, এই যে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টটা যেটা বললেন, কিভাবে কোন কাজ
কোথায় কোথায় শর্ট ঘাটতি আছে এবং সেটাকে গ্লোবাল পার্সপেক্টিভে এবং মোর ডাইভার্সিফাইড ওয়ে সেটা নন টেকনিক্যাল পার্সন এবং সেটা সেটা মেল ফিমেল পুয়ার রিচ সব মিলে একটা ফ্রেমওয়ার্ক ডিসকাশন আমাদের হচ্ছে গ্লোবাল লেভেলে। তো এটা সেটা সো স্যাড, আমরা প্যান্ডেমিক হচ্ছে, বাট এই যে প্রিপারেশন ইজ গোয়িং অন সেটা আসলে খুব আরো বেশি অ্যাপ্লিকেবল পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে যে ইনিশিয়েটিভগুলো বিভিন্ন জায়গা থেকে আছে, যেমন ভ্যাটিকানের মতো ইটস কল ডিজিটাল কমন গুডস ইন ডিজিটাল এজ। এই যে একটা ইনিশিয়েটিভ পুরো ওয়ার্ল্ডে বিভিন্ন সেক্টরে হচ্ছে সেটা, এবং বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমাদের ইউএসএ প্রত্যেকটা স্টেটে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, ওয়ার্কফোর্সের একটা একটা আলাদা একটা ইনিশিয়েটিভ আছে। ওদেরকে কিভাবে আমাদের পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সেটা রিটায়ার্ড পিপল হোক অথবা যারা জব শিফট করতে হয় তাদের হোক, অথবা যারা যারা গ্রাজুয়েট ফ্রেশ গ্রাজুয়েট তারা হোক, তাদের জন্য একটা বিভিন্ন ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ আছে স্টেট, সিটি, ইভেন কাউন্টি লেভেলে এবং সিটি লেভেলে। তো এইটাও একটা কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবে এবং সেটা আরো বেশি ভ্যালিডেট হলো। আমরা আপনাকে যে প্রশ্নটা করতে চাই তা হচ্ছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছে এখানে বা বাংলাদেশে যারা আছে, ইন ফিউচার যে চ্যালেঞ্জ আপনি জানেন, চাকরির ক্ষেত্রে চ্যালেঞ্জ, ফিনান্সিয়াল চ্যালেঞ্জ, ক্যারিয়ার চ্যালেঞ্জ, এক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? কি ধরনের পড়াশোনা অথবা কি ধরনের ক্যারিয়ার বিল্ড আপ করা উচিত তাদের? গুড কোয়েশ্চেন তাহির ভাই। এখানে আমাদের তো বাংলাদেশে বিভিন্ন কেউ হয়তো বাংলাদেশ থেকে পড়াশোনা করে এখানে আসছেন, এখানে পড়ার সুযোগ হচ্ছে না, বা অনেকেই এখান থেকে বাংলাদেশে আমেরিকান বা ইমিগ্রেন্ট যারা এখানে কলেজ থেকে পড়তেছে, কলেজে গ্রাজুয়েট হয়ে গেছে, অথবা কেউ পড়াশোনা আর করার সুযোগও পাচ্ছে না। তো বিভিন্ন বিভিন্ন ধরনের ডেমোগ্রাফি আছে। তো এখন যেমন যারা নন টেকনিক্যাল পার্সন, আমি 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 অ্যাডভাইস করব এদেরকে এই যে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, এখানে ট্রেনিংটা করার, এখন অনেক ধরনের কিন্তু ট্রেনিং গভর্নমেন্ট, স্টেট, সিটি, কাউন্টি ইনিশিয়েটিভ ট্রেনিং আছে। এগুলো ছাড়াও ওয়েব বেসড অনেক ট্রেনিং আছে। যেমন আপনি ইভেন আমরা কার মেকানিকের বলবো, সেখানে অনেক ধরনের ওয়েব বেসড ট্রেনিং আছে, প্লাস এখানে কিছু বিভিন্ন এরিয়াতে গিয়ে ইন্টার্নশিপ করা যায়। তখন একটা কোর্স কমপ্লিট হয়ে যায় কিভাবে হাউ টু বিকাম এ মেকানিক্স, how to become an electrician, how to become যে হসপিটালিটি সেক্টরে কাজ করবে, সেটা একটা। আর আইটিতে আইটিটা ইনজেক্ট করা ইজ ভেরি ইজি। ইভেন আমি খুবই এনকারেজ করবো যারা ইমিগ্রেন্ট আছেন আমাদের বাংলাদেশি আমেরিকান, যারা বিভিন্ন ওয়েব বেসড অনেক ট্রেনিং আছে এবং খুব ইফেক্টিভ ট্রেনিং, এবং সেটা দিয়ে অনেক কাজ করা যায়, ওয়েব বেস কাজ করা যায়। যেমন আমাদের কোরাস ট্রাস্টের কথাই বলি, এভরি সিঙ্গেল ডে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওভার 1000 পারচেস অর্ডার পাচ্ছে ওরা, ফ্রম $5 to $500, $1000 এরকম ওরা দে আর গেটিং দোজ কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট। ওরা দে আর বিকামিং এ আপনার গ্লোবাল ওয়ার্কফোর্স হয়ে যাচ্ছে। ওদেরকে সামান্য একটা ট্রেনিং, ওয়েব ডিজাইন বা সামান্য কোডিং বেসিক ট্রেনিং, সেটা নো এক্সেপশন। এবং ইউএসএতেও আমি দেখি যেমন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, ওরা জ্যাকসন হাই বেশ করে, ওখানে কনসেন্ট্রেশন হাই, কিন্তু আইটি রিলেটেড, এরা যদি নন আইটি হয়, আইটি রিলেটেড অনেক কোর্স এরা করে, যেমন সাইবার সিকিউরিটি। কিন্তু তেমন কোনো ব্যাকগ্রাউন্ড দরকার হয় না, এটা খুব সিরিয়াস
6 থেকে 1 বছর যদি পড়াশোনা করে, দে ক্যান বিকাম এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। একজন ওয়ার্কার, একজন রাইট। যে ওয়েব বেস, এরকম অনেক আইটি রিলেটেড কাজ করে সো এদের আপনার একটু আপনার আজিজ ভাই, আপনার আপনার কথা হচ্ছে যে মানে টেকনিক্যাল, যদি আমরা সাইডে যারাই আমরা আছি এখানে, যে টেকনিক্যাল সাইডে আমরা আইটি বেস বলেন, আপনার আপনি যেটা বলেন অটোমোবাইল বলেন, বা আরও যেসব হসপিটাল বলেন, টেকনিক্যাল সাইডে যদি আমরা সবাই নিজেদেরকে মানে প্রশিক্ষিত করার চেষ্টা করি, তাহলে ইন ফিউচার যে কোনো মানে জব রিলেটেড চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের জন্য ইজি হবে। এটাই তো আপনি বলতে চাচ্ছেন? জি জি, কারণ এখন এই যে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে রিমোট ওয়ার্কটা, ওয়ার্কফোর্স যেটা হচ্ছে এবং রিমোটলি কাজ করে, যেমন আমাদের কোম্পানিতে আমাদের আসলে থ্যাঙ্কফুলি রেভিনিউ বেড়ে গেছে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকে আমরা সেটা একটু হেজিটেন্ট কি হবে ইত্যাদি, কিন্তু পরে দেখলাম আমাদের ওয়ার্কফোর্সগুলো যার যার বাসা থেকে রিএঙ্গেজড, এবং উই আর টেকনোলজি কোম্পানি, আমরা টেকনোলজি সার্ভিস প্রোভাইড করি। আর আমাদের ইভেন কোরাস ট্রাস্টও অনেক অনলাইন অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। তো আমার এবং এই ট্রেন্ডটা থাকবে, কারণ টেকনোলজি, দ্য অ্যাডভেন্ট অফ টেকনোলজি ইত্যাদি, এই ট্রেন্ডটা থাকবে। এই জন্য রিমোট ওয়ার্কফোর্স, যে সে আমাদের স্কিলটা নেওয়ার জন্য এবং রিমোটলি কাজ করার জন্য আমাদের আইটি রিলেটেড বা নন আইটি রিলেটেড ট্রেনিংটা খুব দরকার, এবং সেটা আমি এনকারেজ করবো থ্যাংক যত ইউ। তাড়াতাড়ি এবং যত বেশি থ্যাংক ইউ সম্ভব। জনাব আজিজ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার এই ইনপুটের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি নিউ জার্সি থেকে জয়েন করেছেন, আপনার সময়ের জন্য অশেষ ধন্যবাদ। আশা করি যে আমাদের কমিউনিটি তারা একটি গাইডলাইন পেয়েছেন আপনার কথায়, যে তাদের ফিউচার চ্যালেঞ্জ, কোভিড পরবর্তী বিশ্ব এবং তাদের কেরিয়ার, এই বিষয়ে তারা কি করবেন, এই বিষয়ে তারা একটা গাইডলাইন পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আপনি যে গাইডলাইন দিয়েছেন। দর্শক, আমরা এখন আলোচনা করব একটু পরেই, আমরা যে কোভিড-19 গ্র্যান্ট, ঋণ, তারপরে আপনার ট্যাক্স রিটার্ন, এইসব বিষয়ে কী হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু আলোচনা করে নেই যে আমাদের বাংলাদেশি মিলিয়নিয়ার ফাহিম সালেহ, তিনি যেভাবে নৃশংসভাবে খুন হয়েছেন, এর লেটেস্ট আপডেট কি একটু জানবো আমাদের প্রবীণ সাংবাদিক জনাব শীতাংশু গুহনার কাছ থেকে। জনাব শীতাংশু গুহ, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ওকে, থ্যাংক ইউ টাইম টিভিকে। আসলে ফাহিম সালেহ কথা আমরা শুনলাম ফাহিম মারা যাওয়ার পরে। এটা একটা দুঃখজনক ঘটনা। নিউ ইয়র্কে বাংলাদেশের এতগুলি মিডিয়া, কোনো মিডিয়া কোনো খবর আমাদেরকে তার বাংলাদেশে এরকম একটা কৃতি কেন, I don't know, বাট এটা মিডিয়া যেমন আমরা দেখছি করোনার সময় অনেক ভুয়া রিপোর্ট ছাপাইছে, কিন্তু এই ব্যর্থতাটা আমাদের মিডিয়াকে খুঁজে বের করতে হবে, কেন তারা ফাহিমকে আগে খুঁজে বের করতে পারলো না। আসলে ফাহিম খুন হন 14 তারিখে, 14 জুলাই। 2 দিন তার লাশ তার অ্যাপার্টমেন্টে পড়েছিল, এবং তাকে খুন করে তারই একজন সহকর্মী এবং খুব ঘনিষ্ঠ টাইরেন্স হসপিল, তারও বয়স 21, ফাহিম সালের বয়স 33। হত্যার কারণ মিডিয়া বলছে যে অর্থ, বলা হচ্ছে যে 90,000, এই যে অভিযুক্ত সে $90,000 ফাহিমের ব্যক্তিগত তহবিল থেকে তছরূপ করছে, এই জন্য তাকে বরখাস্ত করা হয় কোম্পানি থেকে। তো ফাহিমকে, তবে তাকে সুযোগ দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে কোনো কেস হবে না, এবং তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে, কিন্তু তারপরে সে ওই রাস্তায় না গিয়ে সে খুন করার সিদ্ধান্ত নেয়, এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটায়, যা দুঃখজনক। ফাহিমকে বারবার বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এরপরে তার লাশকে টুকরা টুকরো করে ট্র্যাশ ব্যাগে ভরে সম্ভবত
দূরে কোথাও ফেলার জন্য, বাট সেটা হয় নাই। কারণ হত্যাকারী 2 দিন পরে আবার ফাহিমের অ্যাপার্টমেন্টে গিয়েছিল এই কাজটা করতে। কিন্তু সে যখন অ্যাপার্টমেন্টে, তখন ফাহিমের কোনো আত্মীয় এসে বেল টিপে, এবং সেই বেল টিপার ফলে সে পালিয়ে যায়, এবং ফাহিমের আত্মীয় এসে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়, পুলিশ আসে। তো এখন এই হত্যাকারীর বিরুদ্ধে 2nd ডিগ্রি মার্ডার চার্জ আনা হয়েছে। আমি অবশ্য যেহেতু আইনজীবীরা বলতে পারবো না কেন মানে 2nd ডিগ্রি হলো, তবে আমি এই সাধারণ মানুষ হিসেবে একটু বুঝি যে 2nd ডিগ্রি মার্ডার চার্জের সর্বোচ্চ শাস্তি হলো আজীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড নয়। তবে এইটাকে আপগ্রেড করবে কিনা আমি জানি না, বাট আমাদের সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে এটি যে প্ল্যান কিলিং, কাজে প্ল্যান কিলিং তো 1st ডিগ্রি হওয়া উচিত। অবশ্য আমরা ভিতরে সব খবর তো জানি না। তো ফাহিম থাকতে লোয়ার ইস্ট সাইডে, ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডের একটা কন্ডোতে, যেটা যেটা নাজবুল ভাই বললেন, কন্ডোটার দাম ছিল $2.2 মিলিয়ন। অবশ্যই সিকিউরড। এই সিকিউরিটি কেমনে ভাঙলো, এবং আমরা সেটা দেখেছি যে খুনি তার পিছিয়ে পিছিয়ে ঢুকছে, এবং তার পরনে ছিল নিনজা ড্রেস, যার জন্য ফাহিম তাকে চিনতে পারে নাই, তার সহকর্মীকে চিনতে পারে নাই। আর আজকাল তো মাস্ক ইচ্ছা করলে আপনার পুরো মুখ ঢেকে রাখতে পারেন, তাই হয়তো হয়েছে। তো এই ফাহিম আসলে বলা হয় গোয়া কাডা এই কোম্পানিটির ফাউন্ডার, এবং পাথর, যেটার নাম আমরা সবাই বলতেছি পাথর, কো ফাউন্ডার। ফাহিম অত্যন্ত ব্রিলিয়ান্ট। তিনি বস্টনের বেন্টলে ইউনিভার্সিটি থেকে কম্পিউটারে বিএস। স্বাস্থ্য এবং সুন্দর ছিল, কারণ 5 ফুট 9 ইঞ্চি, 59 কেজি, মানে 130 পাউন্ড। তার ফার্স্ট ওয়েবসাইট ছিল salehfamily.com, এবং সে ফাহিম মূলত প্রোগ্রামার, এবং তার প্রথম একটা ওয়েবসাইট অনেক আগে, হয়তো এখন থেকে, সেটা উনি একবার ইবেতে বিক্রি করছিলেন $2000 দিয়ে। তার 2টা সাকসেসফুল অ্যাপ আছে, সেটা একটা হলো ট্যাপ ফিউরি, আর একটা হলো নিনজা ফিশ। তার আরো একটা আছে, অ্যাপ আছে, ওইটা হলো প্র্যাঙ্ক ডায়াল। ওইটা এখনো বোধহয় ওই রকম পায় নাই। ফাহিমের মোট সম্পত্তির পরিমাণ $100 মিলিয়ন। তবে ফাহিমের ব্যক্তিগত জীবন দুর্বোধ্য। কেউ মানে ফাহিমের বাবা মা বাংলাদেশের, তাদের সম্পর্কেও মিডিয়া খুব বেশি কিছু বলতে পারছে না। ফাহিমের জন্ম সৌদি আরবে, বাবা এবং মা উভয় বাংলাদেশি, এই জন্য সে বাংলাদেশি, এবং তার 2টি বোন আছে, তাদের নাম বা অন্য কিছু জানা যায় না। ফাহিমের জন্ম 13 ডিসেম্বর 1986। ফাহিমের ব্যক্তিগত জীবন সম্পর্ক রহস্যময়। তাকে কেউ কখনো কোনো মেয়ের সাথে অন্তরঙ্গ পরিবেশে দেখেনি। এই জন্যই মিডিয়া প্রশ্ন করছে ফাহিম কি গে। এই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না, এই জন্য সন্দেহটা ওইদিকে। আমার মনে হয় যে তার একটা ব্রিলিয়ান্ট চ্যাপ, যে নাকি বাংলাদেশের ছেলেমেয়েরা, আমি দেখছি বেশ কিছু বাংলাদেশি ছেলে তার সাথে ইনভলভ আছে। আমরা আগে জানলে হয়তো আরো অনেক কিছু তার কাছ থেকে বা কমিউনিটি আরো উপকৃত হতে পারতো আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব সিদ্ধাংশু গুহ, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। বাট ওনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন যেটা, এটা আমরা তো জানি না, যেহেতু এই বিষয়ে এখন আলোচনা করার কোনো আমার একটা আপডেট আছে। জি জি, আমি এই বিষয়ে একটা যেটা আমাদেরকে একটু অভিযোগ করলেন আমাদের বিরুদ্ধে, স্থানীয় মিডিয়াগুলো কি করলো। আমরা নাজমুল ভাই, আমরা কি একটু পরে আসতে পারি? মহসিন ননি ভাই উনি রাস্তা থেকে যোগ দিয়েছেন, আমাদের 2 মিনিট পরে আপনার সাথে আবার আসি, কারণ উনি আবার গাড়ি ছেড়ে দেবে ওনার। ননি ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জনাব মহসিন ননি।
জনাব মহসিন রনি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে নাজমুল ভাই, গো হেড। আমার মনে হয় ননিবের কানেকশনটা ইয়ে ছিল। হ্যাঁ, আমরা পরে জাকিরের কাছে আসবো। জি নাজমুল ভাই, আপনি গো হেড। আপনার সাউন্ড মিউট করা, নাজমুল ভাই, সাউন্ড মিউট করা আপনার। থ্যাংক ইউ। জি, ফাহিম সালের ব্যাপারে আমাদের শীতাংশুদা যে কিছু তথ্য দিয়েছেন গুড, কিন্তু উনি তথ্য দেওয়ার শুরুতেই আমাদেরকে অভিযুক্ত করেছেন যে এত বড় বাংলাদেশের খবর আমরা জানলাম না কিভাবে। মূল কথাটা হচ্ছে যে এত বড় একজন এন্টারপ্রেনার, ওয়ার্ল্ড ওয়াইড যার ব্যবসা, আমেরিকান মিডিয়ায় তো তাকে খুঁজতে পারে খুন হওয়া তার আগে পর্যন্ত। তো অতএব এখন কেউ যদি আহ, তার খুন হওয়ার পরে যদি সে বিশ্ব ওয়ার্ল্ড হেডলাইন হয়, তার অর্থই নয় যে তার কমিটির লোকেরাই তার সব খবর সবসময় রাখতে পারবে। থ্যাংক ইউ। আরেকটি ব্যাপার যে কথাটি বলছেন আপনারা, জি। উনি 2 দিন না, মুন্নি মারা গেছেন। আমার মনে হয় শীতাংশুদের একটু সামান্য একটু ইয়ে হচ্ছে যে উনি আসলে, উনাকে পুলিশের তথ্য অনুযায়ী উনাকে খুন করা হয়েছে 13 তারিখ, আর উনাকে এই লাশটা গুম করার জন্য 14 তারিখ এসেছিল। ওই ওই যে কিলার, যাকে সাসপেক্টেড কিলার বলা হচ্ছে, কারণ আমরা কাউকে আদালতের ইয়ে ছাড়া, সাব্যস্ত হওয়া ছাড়া আমরা কাউকে কিলার বলতে পারি না। সাসপেক্টেড কিলার, তো তাকে পরের দিন এসেছিল। এবং আরেকটি বিষয় যেটি আমি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে যে ওনার ফাহিম সালের পরিবার নিউ ইয়র্কের পিকিপসিতে থাকতো, পিকিপসি শহরে থাকতো। ফাহিম সালের বাবা পিকিপসি শহরে IBM এর ইঞ্জিনিয়ার ছিলেন, আর উনি সৌদি আরবে থাকাকালীন সময় ফাহিমের জন্ম সৌদি আরবে হয়েছিল। কিন্তু আমি যতটুকু জানি এই মুহূর্তে ফাহিম পরিবার আমেরিকান সিটিজেন তারা, এবং সেই অর্থে ফাহিমও আমেরিকান সিটিজেন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। জনাব মহসিন রনি, আপনি কি শুনতে পাচ্ছেন? মহসিন রনি, আপনার সাউন্ডে ডিস্টার্ব আছে, আমার মনে হয় যে আপনি শুনতে পাচ্ছেন না। আমরা যাচ্ছি জাকির, আব্দুল ওয়াহেদ চৌধুরী জাকির, আপনার কাছে। জাকির, আপনি তো জানেন যে অনেকগুলো বিষয় আপনার সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে যে বাড়ি ভাড়ার যে বিলটি এসেছে সেই বিলের ব্যাপার। একটি হচ্ছে ট্যাক্স রিটার্ন শেষ হয়েছে, কবে নাগাদ লোকজন পয়সা পাবে, যারা ট্যাক্স রিটার্ন করেছেন তারা কবে নাগাদ পয়সা পেতে পারেন। তারপরে আছে যে স্টিমুলাস প্যাকেজ, তারপরে আছে যে এই যে লোনের ব্যাপার, লোন শেষ হবে কবে, কতদিন পর্যন্ত লোকজন আবেদন করতে পারবে, সব মিলিয়ে যদি আপনি একটু ব্রিফ দেন তাহলে কমিউনিটির জন্য সুবিধা। শিওর। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত ফাহিম সালের এই বিষয়টা নিয়ে আমরা সবাই দুঃখিত, এবং অনেক কথাবার্তা আসলে আসে, আর সবাই তো আসলে লাইমলাইটে আসতে চায় না। দ্যাটস প্রবাবলি ওয়ান অফ দ্য রিজন সে তার কথা হয়তো অনেকেই জানেন না, বাট কিছু কিছু লোক হয়তো বা কমিউনিটিতে আমরা জানতাম ওনাকে বা ওর সাকসেসের স্টোরি। বাংলাদেশের যে ফেমাস পাঠাও, ওরও ওয়ান অফ দ্য ফাউন্ডার সে। ইন এনি কেস, হোপফুলি মানে our condolences goes to his family. আচ্ছা, as far as অ্যাকাউন্টিং বিষয় নিয়ে এগুলো যদি কথা বলি, আসলে রেন্ট রিলিফ নিয়ে মানুষজনের অনেক কনফিউশন হয়ে যাচ্ছে এখন, যে সবাই হয়তোবা মনে করতেছেন যে রেন্ট রিলিফটা সবাই পাবেন। তো এইটা আমি আবারও এক্সপ্লেন করি, আমরা কয়েকবার এক্সপ্লেন করছি যদিও। সো এটা বেসিক্যালি 80% অফ ইউর এরিয়া মিডিয়ানের আন্ডারে থাকতে হবে আপনার ইনকাম। সো 80% অফ দ্য এরিয়া মিডিয়ান আমাদের যে আমাদের কমিউনিটি যে ইনকাম লেভেল ইউজুয়ালি অ্যাভারেজ। সো মনে করেন যে 3 জনের যদি একটা ফ্যামিলি থাকে, তাহলে 80% of area median is going to be the income, median income would be around 80,000. So 80% of that would be 3 জনের ইনকাম নিচে থাকলে আপনি মানে এই রিলিফের আন্ডারে পড়বেন। হাউএভার, এখানের মধ্যে অনেকগুলো কেভিয়াট আছে, এটা একটু ভালো করে বুঝেন, তাহলে অনেকেই মানে কনফিউশনটা চলে যাবে। সো আপনার রেন্ট বার্ডেন এপ্রিলের আগে থাকতে হবে 30% এটলিস্ট। তার মানে আপনার যদি 2,000 টাকা আপনার রেন্ট থাকে, তাহলে আপনার 600 থেকে 700 মধ্যে থাকলে অ্যারাউন্ড 30%। ওকে, রেন্ট, সরি, 2,000 টাকা যদি আপনার ইনকাম থাকে মান্থলি, আর আপনার যদি রেন্ট থাকে $600 বা অ্যারাউন্ড দ্যাট, ইজ গোইং টু বি 30% বার্ডেন। এখন এপ্রিলের পরে আপনার যদি ওই রেন্ট বার্ডেনটা বেশি হয়ে যায়, তার মানে আপনার ইনকাম মনে করেন 2,000 থেকে কমে আসছে, মনে করেন 1,400-তে আসছে, তাইলে আপনার যদি আগে 700 টাকা থাকতো, তাহলে 35% ছিল আপনার রেন্ট বার্ডেন। এখন 1,400-তে যদি আপনার ইনকাম চলে আসে, রেন্ট তো আপনার কমে নেই, সো তার মানে আপনার রেন্টটা, মানে আপনার বার্ডেনটা চলে আসছে অ্যারাউন্ড 50%, 1,400 টাকা থেকে 50% চলে আসছে। তখন গভর্নমেন্ট আপনাকে এই যে ডিফারেন্সটা আছে, 15% যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওরা 4 মাসের জন্য, এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাসের জন্য
পুরা টাকা ওই ডিফারেন্সটা আপনার ল্যান্ডলর্ডকে তারা দিবে। তো 4 মাসের জন্য যদি 15% হয়, এটা অ্যারাউন্ড হবে মনে করেন যে 210 টাকার মতো, রাইট? এই এক্সাম্পলটা আমি অ্যাকচুয়ালি ওদের ওয়েবসাইট থেকেই নিছি। সো মানে যারা যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, আর যদি আপনার প্রথমত আপনার যদি ইনকাম আগে যেটা ছিল এর থেকে সেম থাকে অথবা বেড়ে যায়, তার মানে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা নিয়ে আপনার চিন্তারই করার দরকার নেই। ওকে, তার মানে হলো এটা করতে পারবেন না। তো অনেক লোক কনফিউশন আছে যে আমি রেন্ট পাবো না, তো করতে পারবেন না। আচ্ছা, যাদের ইনকাম, যারা যারা আনএমপ্লয়মেন্ট সামহাও পান নাই, বা যাদের ইনকাম অনেক বেশি ছিল, আর আপনার এই যে 30% থেকে আপনার যে বার্ডেনটা আগে ছিল 35%, এখন এটাকে 50% হয়ে গেছে বার্ডেন, তাইলে আপনি এই ডিফারেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইট আছে আপনারা নিজেরাই করতে পারবেন। ওয়েবসাইট হলো hcr.ny.gov/rrp। আবার বলছি hcr.ny.gov/rrp। আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য যে যে জিনিস লাগে, আপনার আইডি লাগবে, আপনাদের রেন্ট লিস্টটা লাগবে, অথবা রিসিট বা কোনো কিছু দিতে পারবেন, and proof of your household income before April 1st and after April 1st। দেখাইতে হবে যে আপনার বার্ডেনটা আপনি কমছে। সো মানে আমাদের কমিউনিটির জন্য বেশিরভাগ লোক কিন্তু এটাতে হয়তো বা অ্যালাউয়েবল হবেন না, আনলেস সামথিং চেঞ্জেস। সো মানে আপনারা আবার এই জিনিসটা যদি ভালো করে বুঝেন, অথবা এই ওয়েবসাইটে যেটা দিলাম ওখানে যদি দেখেন, ওখানে খুব সুন্দর একটা ভিডিও খুব ইজিলি এক্সপ্লেন করে দিছে যে রেন্ট রিলিফটা কিভাবে পাওয়া যাবে এবং কারা কারা পাবেন। সো আমি মনে করি যে এটা আপনাদের জন্য ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে। যে ট্যাক্সের যে বিষয়টা বলছেন, ট্যাক্সের ডেডলাইন তো গতকালকে গত 15th শেষ হয়েছে ফর 2019, বাট অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ ফাইলড এক্সটেনশনস ইউ আর গোইং টু বি ওকে আনটিল September 15। এর মধ্যে আপনি পেমেন্ট গুলো করে ফেলবেন। আর কিগুলো নিবে, আর যারা যারা মনে করেন যে বেশিরভাগ লোক যারা যারা টাকা পাইছেন, আর্ন ইনকাম ক্রেডিট গুলো পাইছেন, ওরা কিন্তু এর আগে ট্যাক্স রিটার্ন গুলো করে ফেলছেন বিকজ অফ প্যান্ডেমিক সিচুয়েশন, বা টাকা পয়সা দরকার ছিল, সো ওরা বেসিক্যালি টাকাগুলো পেয়ে গেছে। এখন যারা যারা লেটলি করছেন, ইউজুয়ালি দ্য পিপল হু আর not getting the money, that's why they actually filed, but সাধারণ এখন পর্যন্ত কোনো ধরনের ডিলে, except for New York State apparently is delaying making some payments, but কয়েক সপ্তাহ, but কোনো সিগনিফিকেন্ট ডিলে সম্বন্ধে আমার জানা নেই। আচ্ছা, আনএমপ্লয়মেন্টের ইস্যু অলরেডি নাজমুল ভাই সুন্দর করে বলে ফেলছিল। আনএমপ্লয়মেন্টের যে পিইউএ, প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট, এটা যে $600 আছে, ওইটা কিন্তু লাস্ট ডে অ্যাপ্লাই করতে পারবেন আপনি জুলাই 25, 26 এর মধ্যে যদি অ্যাপ্লাই করেন, ওইটা লাস্ট। এখন পর্যন্ত কোনো ধরনের এক্সটেনশন আমাদের জানা নেই, যদিও বিভিন্ন ধরনের কথা হইতেছে যে এক্সটেনশন হইতে পারে ফর পিইউএ, বাট এটা কি ধরনের আসবে এটাও আমরা জানি না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আসেও, যদিও হাউসগুলো থেকে অথবা এক্সিকিউটিভ কমিটি থেকে যদি এটা পাস হয়, অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি পাস হয়, তবুও কিন্তু এটা যে সাথে সাথে পাবেন তাও না, এটা কিন্তু অনেক ডিলে হবে। সো এটাও আপনার একটু চিন্তা করতে হবে। যদি আপনাদের কাজে ব্যাক করার মতো অবস্থা থাকে, তাহলে আমরা মনে করি যে আপনার ডেফিনেটলি কাজে চলে যান, কারণ around 25.6 million people are right now unemployed। তো এখন এই পিইউএ শেষ হওয়ার পরে কিন্তু দি ইকোনমির অবস্থা আরো খারাপ হবে। মানুষ যেভাবে এখন কমফোর্টেবলি খরচ করতেছেন টাকা পয়সা বিকজ অফ পিইউএ পাইছেন, কিছুদিন আগে স্টিমুলাস প্যাকেজ পাইছেন, এইটা কিন্তু আস্তে আস্তে মানে কমে যাবে। তো আপনারা কিন্তু কাজে যদি চলে যাওয়ার মতো অবস্থা থাকে, অবশ্যই আপনারা কাজে চলে যাওয়া উচিত, কারণ এরপরে যদি আপনার জব আবার লস করেন, এবং তাহলে কি হবে? এখন অনেক মানুষ আবার কোয়েশ্চেন করতেছেন যে ইবি যে এক্সটেন্ডেড বেনিফিটের যে 20 সপ্তাহ, তো 20 সপ্তাহ এক্সটেন্ডেড বেনিফিট বেসিক্যালি আপনারা জানেন নিউ জার্সিতে ডিফারেন্ট, এভরি স্টেট ইজ ডিফারেন্ট, রাইট? নিউ ইয়র্কে আনএমপ্লয়মেন্ট ম্যাক্সিমাম ইজ $504। তো ম্যাক্সিমাম যদি আপনি পেয়ে থাকেন, তো এটা এক্সটেনশন হতে পারে আরো 20 উইকস আফটার ইউ ফিনিশ আপ দ্য 39 উইকস। বাট এইটা কিন্তু ডিপেন্ড করবে, যদি সামহাও নিউ ইয়র্কে যদি আবার আনএমপ্লয়মেন্ট রেট কমে যায়, তাহলে ওইটা কিন্তু 20 উইকস থেকে কমও হইতে পারে। সো ইটস আপ টু ইউ। বাট এগেন আবারও বারবার বলছি যে আপনার যদি কাজে যাওয়ার মতো উপায় থেকে থাকে, আপনি কাজে চলে যান, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং টু ডু। আচ্ছা, এর মধ্যে এখানে কিছু কিছু কোয়েশ্চেন বা কিছু কিছু কনফিউশন আসতেছে যে এসবিএ লোনের ব্যাপারে, যেটা আমরা অনেকবার বলছি, আবারও বলি, বাই দিস টাইম আই থিঙ্ক মানুষের মুখস্থ হয়ে গেছে। বা ইআইডিএল আর পিপিপি যেটা, তো ইআইডিএল যেটা প্রথমে ক্লোজ হয়ে গেছিল, এখন তো আবার ওপেন হয়েছে, গত 1 মাস হয়ে গেছে অলমোস্ট। তো ইআইডিএল যেভাবে আপনি অ্যাপ্লাই করছেন $1,000 গ্রান্ট, আর বেসড অন ইউর ক্রেডিট and your gross revenue, they are giving you the EIDL. So it's a loan 3.75%, around that. Sometimes it's different, but আপনি ওগুলো টার্ম এন্ড কন্ডিশন গুলো একটু বুঝতে হবে যারা যারা অ্যাপ্লাই করছেন। কিছু কোয়েশ্চেন আছে, বাড়ি ভাড়া দিতে পারবেন কি না। এখন টেকনিক্যালি by the rules and by the clauses, আপনি যদি যে ক্লজটা আছে আপনার, ওইটার অনুযায়ী আপনি বাড়ি ভাড়া দিতে পারবেন না ডাইরেক্টলি। However,
এখন আপনি যেহেতু একটা ব্যবসার জন্য দিচ্ছেন, এবং এই কোয়েশ্চেনগুলো আমি মনে করতেছি যে মানে বেশিরভাগ লোক যারা যারা ট্যাক্সি অপারেটর বা সেলফ এমপ্লয়েড, ওনারা হয়তো জিজ্ঞাসা করতেছেন। তো আপনি যদি বাড়ি ভাড়া দিতেই হয় আপনার, তাহলে যেটা করতে হবে, আপনি টাকাগুলো প্রথমত অন্য অ্যাকাউন্টে নিয়ে যাবেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্য অ্যাকাউন্টে নিয়ে যাবেন। কারণ যদি কোনো কারণে পরে অডিট হয়, তাহলে পুরো অ্যাকাউন্ট আপনি অডিট করবে, এটা দরকার নেই। আপনি আরেক জায়গায় নিয়ে যাবেন। আপনি মনে করেন যে আপনি 60,000 টাকা পাবেন, আরেক জায়গায় নিয়ে ওইখান থেকে আপনি আপনার গাড়ির এক্সপেন্স, বিজনেস রিলেটেড সব এক্সপেন্স করেন। এর মধ্যে একটা খাতে হয়তো বা আপনি আপনার নিজের স্যালারি হিসাবে একটা খাতে আপনি কিছু টাকা নিতে পারবেন, যেটা আপনি স্যালারি হিসেবে পরে দেখাইলেন, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন ইফ ইউ শো ইট এজ এ বিজনেস এক্সপেন্স। তখন আপনি ইউ উইল বি ওকে টু পে দ্য রেন্ট। আপনি মানে একটা সিস্টেমের মধ্যে এটা ফালাই আপনার নিতে হবে। মানে হঠাৎ করে আপনি টাকাটা নিয়ে গেলেন, বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, বাড়ি ভাড়া দিলেন, এটা কিন্তু হবে না। বিজনেস এক্সপেন্স হিসেবে আপনার নিতে হবে, স্যালারি হিসেবে নিয়ে তারপর আপনি বাড়ি ভাড়াতে এটা বা যে কোনো কাজে আপনি এটা স্পেন্ড করতে পারবেন। পিপিপি লোন, যেটা আবার বলছি, পিপিপি লোন এটার ডেডলাইন হলো August 8, 2020। তো যারা যারা অ্যাপ্লাই করেন, বিজনেস ম্যান যারা যারা আছেন, অলরেডি যদি অ্যাপ্লাই না করে থাকেন, মানে দ্যাট উড বি আ শেম। ইউ শুড বি অ্যাপ্লাইং ফর ইট অলরেডি। আর যারা যারা সেলফ এমপ্লয়েড পার্সন আছেন, মানে মানে মনে করেন যে উবার অপারেটর আছেন, অথবা আপনার ফ্রুটস বিক্রি করতেছেন আছেন, ভেন্ডাররা আছেন, তারা কিন্তু পিপিপি লোন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হাউএভার, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট টেকনিক্যালি পিপিপি লোন এবং আনএমপ্লয়মেন্ট একসাথে নেওয়া যায় না। বাট এখানে আপনারা একটু মানে মানে একটু বুদ্ধি ইউজ করতে হবে। এই যে টাকাটা যদি নিয়ে থাকেন, এটা এমন 2 মাসে ইউজ করবেন যেখানে আপনি আনএমপ্লয়মেন্ট হয়তো বা নিচ্ছেন না। এখন অডিট কত পার্সেন্ট হচ্ছে বা কিভাবে হবে বা কিরকম ডকুমেন্টেশন ওরা চাবে, উই ডোন্ট নো ইয়েট। এখন মানে মানে ইআইডিএল, পিপিপি এদের জন্য অডিট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ অনেক ফ্রড হচ্ছে। ইভেন নাজমুল অলরেডি মেনশন করছে যে আনএমপ্লয়মেন্টে কিন্তু অনেক মানে ফ্রড এবং ইস্যুগুলো দেখা যাচ্ছে। সো basically what I would do is, be careful about how you're doing things. As long as you have documentation, paperwork, এগুলো যদি আপনার মোটামুটি ঠিক থাকে, তাইলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, ইনশাআল্লাহ। আর দ্যাটস ইট, আই থিংক। if I have any, জাকির, আপনি যদি thank you so কোশ্চেন থাকে much. আমাকে বলেন। আপনার থ্যাংক ইউ সো মাচ জাকির। জনাব মহসিন, উনি আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি দেখছিলাম আমাদের সাথে জয়েন করেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় মহসিন, উনি কানেকশন ইজ নট গুড। আচ্ছা জাকির, আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে যারা আনএমপ্লয়মেন্ট এখন ফাইল করবেন, তাদের আনএমপ্লয়মেন্ট কি মার্চ থেকে ওই যে $600 যেটা বললেন, যেটা শেষ হয়ে যাবে এই মাসের এন্ডে, এই $600 কি তারা? বেসিক্যালি আপনি এখন যদি কোনো কারণে যদি আপনি মানে আগে তো আনএমপ্লয়মেন্টে আপনি সেলফ এমপ্লয়েড লোকেরা করতে পারতো না, এখন তো এটা মানে ইমার্জেন্সি পিও এর আন্ডারে এটা অ্যাড হয়েছে, রাইট? সো আপনি বেসিক্যালি মার্চের আগে আপনি করতে পারবেন, এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে। তারপরে যদি এখন ছোট একটা 1099 থেকে থাকে বা স্কেডিউল সি থেকে থাকে, আপনি আনএমপ্লয়মেন্ট টেকনিক্যালি করতে পারবেন এবং ব্যাক পে ওরা দেওয়ার কথা। থ্যাংক ইউ সো মাচ। জনাব নাজমুল হাসান, আপনার ইজ দেয়ার এনি নিউজ আপডেট? না, আজকে আর তেমন কোনো নিউজ আপডেট নাই। সেটি হচ্ছে যে যে বিষয়টি জাকির উল্লেখ করেছেন, রেন্ট রিলিফ বিলের ব্যাপারে জাকির স্পষ্ট করে উল্লেখ করেছেন। আমি আজকে কয়েকজনের সাথে কথা হয়েছে, সেটা হচ্ছে যে অনেকেই অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু 99.9% রিজেকশন এসে গেছে ইতিমধ্যে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জনাব শীতাংশু গুহ, আপনার কি কোনো লেটেস্ট 30 সেকেন্ডে কিছু বলবেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে। জি হ্যাঁ, আনমিউট করলাম, থ্যাংক ইউ। বিষয়টা হলো যে নাজমুল ভাই মনিপুর গভর্নর এবং নিউ ইয়র্ক সিটির মেয়রকে অনেক প্রশংসা করলেন। আমি করি নাই। আমাদের সময় খুব কম। জি, এত মৃত্যুর জন্য কি তারা দায়ী না? তারা অনেক ভাবে দায়ী। এবং আজকে এই যে ক্রাইম বাড়ছে, এই জন্য নিউ ইয়র্ক সিটির মেয়র ইজ রেসপন্সিবল। আপনারা জানেন যে অলরেডি একজন কংগ্রেসম্যান লং আইল্যান্ডের তার রেজিগনেশনের জন্য সিগনেচার কারেকশন করতেছে। দিস মেয়র ইজ এ ফেইল্ড মেয়র। হি শুড গো। থ্যাংক ইউ সো মাচ। জাকির, আপনার তো আর কোনো আপডেট নাই, আপনি তো বলে দিয়েছেন সব অলরেডি, রাইট? না, আপডেট বলে দিচ্ছি। আমি শুধু ভাই বোনদেরকে বলতেছি যে আপনারা কাজে চলে যান তাড়াতাড়ি, কারণ ইকোনমির অবস্থা খুবই ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আর অনেকেই আসলে বাড়ি ঘর এগুলো সব কেনার চিন্তা ভাবনা করতেছেন, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। বাট যে অ্যাডজাস্টমেন্টটা আসবে, আপনারা কিন্তু একটু ইকোনমিক সেন্সটা আপনি একটু ভালো করে ইউজ করে তারপর কি, কারণ সামনের যে মানে স্টিমুলাস বলেন, আনএমপ্লয়মেন্ট বলেন, মানে যে ডিসপোজেবল ইনকাম কিন্তু লিমিটেড হয়ে যাবে আপনাদের, থ্যাংক ইউ সো মাচ আমাদের সবারই অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ জাকির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ অল দ্য প্যানেলিস্ট, আমাদের নাজমুল হাসান সাহেব, জনাব শ্রীধাংশু গুহ, আজিজ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ নিউ জার্সি থেকে জয়েন করার জন্য, এবং মাঝে মধ্যে আপনাকে আমরা ডিস্টার্ব করব। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো আমাদেরকে বলেছেন যে বাংলাদেশি কমিউনিটির ইন ফিউচার তাদের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ ফেস করার জন্য এখন থেকে টেকনোলজির দিকে মনোযোগী হওয়া উচিত এবং এই লাইনেই তাদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সঞ্চয় করা উচিত। থ্যাংক ইউ আজিজ ভাই আপনাকে। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদেরকে একটি বিষয় আমরা জানাতে চাই যে এই টাইম এক্সক্লুসিভ যে অনুষ্ঠান গত 18 মার্চ থেকে আমরা শুরু করেছিলাম, এই অনুষ্ঠানটি আগামী কয়েকদিনের মধ্যে আমরা সপ্তাহে 3 দিন করব এবং এই একই স্লটে আপনাদের জন্য অন্য প্রোগ্রাম থাকবে, একই ধরনের প্রোগ্রাম, একইভাবে আপনারা সমস্ত তথ্য পাবেন। তো সুতরাং এতে হতাশ হওয়ার কিছু নেই, বাট টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানটি সপ্তাহে 3 দিন করবো আমরা। এটার ডেট আমরা জানাবো আপনাকে ইমিডিয়েটলি, কালকেই হয়তো জানাতে পারবো আপনাদেরকে। সো আপনারা আমাদের সাথে থাকবেন, সাথে ছিলেন। ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব, একসাথে আমরা মিলিয়ে সব কিছু চিন্তা করব, একসাথে মিলিয়ে একে অপরকে সাহায্য এবং সহযোগিতা করব। আশা করি বিষয়টি বিবেচনায় রাখবেন। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।